আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি। আজকে হচ্ছে গিয়ে অ্যালগরিদম শুরু করব, কারণ আগের যে দুইটা টপিক প্রোগ্রাম ডিজাইন টেকনিক এবং প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্টেপস, এই দুইটাতে আহামরি কোনো ইনফরমেশন নাই, সো এই দুইটা পড়ার কোনো দরকারও নেই। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড। এগুলোর মধ্যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই দুইটা থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন এক্সামে আসবে, মানে এটা ধরা বাঁধা। এই দুইটা থেকে এক্সামে একটা কোশ্চেন আসবে। সো আজকে হচ্ছে অ্যালগোরিদমটা শুরু করব। অ্যালগোরিদমের যদি স্ট্যান্ডার্ড ডেফিনেশনটা দেখি, তাহলে হচ্ছে অ্যান অ্যালগোরিদম ইজ অ্যান অর্গানাইজড সিকোয়েন্স অফ ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল স্টেপস ডিজাইন টু সলভ আ প্রবলেম, ব্লা ব্লা ব্লা। ডেফিনেশন পড়ে কিছু বুঝবা না, বুঝার কথাও না। ডেফিনিশন এখন পড়ার কোনো দরকার নেই। ফার্স্ট অফ অল অ্যালগোরিদমটা কি সেটা আগে বুঝার ট্রাই করো। ওইটা যদি বুঝতে পারো তাহলে এই ডেফিনেশন তুমি নিজে থেকে বানিয়ে লিখতে পারবা। সিম্পলি চিন্তা করো, অ্যালগোরিদমের কথা মাথা থেকে বাদ দাও, যে সাপোজ তোমার যে রুম, বেডরুম, পার্সোনাল যে রুম আছে, এটা তুমি অর্গানাইজ করবা, পুরো রুমটাই তুমি অর্গানাইজ করবা। সো ওই অর্গানাইজ করার কাজে লাগার আগে আমরা কি করি? অফকোর্স একটা প্ল্যান তৈরি করি, যে রুমটা কিভাবে অর্গানাইজ করলে সুন্দর হবে, আমার দেয়ালের কালার কি হবে, আমার ফার্নিচার কি কিছু চেঞ্জ করা লাগবে কি লাগবে না, ফার্নিচারের পজিশন গুলো কি হবে, আমার নতুন কোনো ফার্নিচার কিনতে হবে কিনা, কি কি চেঞ্জেস আমার আনতে হবে। তো এই ধরনের একটা প্ল্যান কিন্তু আমরা করে থাকি। আমরা কিন্তু হুটহাট আমাদের রুম ডেকোরেট করার জন্য মানে জাস্ট কাজে লেগে পড়ি না। কাজ স্টার্ট করার আগে আমরা একটা কমপ্লিট প্ল্যান করি, যাতে করে আমাদের সুবিধা হয় কি, আমরা যখন কাজটা শুরু করি আমরা কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করি না, প্রবলেম ফেস করার পরিমাণটা কমে যায়। কারণ আমরা শুরুর দিকেই আমরা একটা প্ল্যান করে নিয়েছি যে এই এই জিনিসগুলো আমাকে ধাপে ধাপে করতে হবে। তো একটা কাজ শুরু করার আগে ওই কাজটাকে সাকসেসফুল করার জন্য যে শর্টকাট ওয়ে অবলম্বন করলে বা যে সিকোয়েন্সটা অবলম্বন করলে আমরা ইজিলি কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারবো, সাকসেসফুলি একটা আউটপুট পাবো, ওই প্ল্যানটাই হচ্ছে অ্যালগোরিদম। আরেকটা রিয়েল লাইফ যদি এক্সাম্পল দিই, অ্যালগোরিদম টু মেক আ টি। সাপোজ তুমি চা বানাতে যাবা। এখন চা বানানোর আগে তুমি একটা কমপ্লিট একটা প্ল্যান করে নিলা বা অ্যালগোরিদম করে নিলা, যে কিভাবে তুমি চাটা বানালে সেটা সুন্দরভাবে তুমি বানাতে পারবা। তো তুমি এইরকম একটা অ্যালগোরিদম তৈরি করলা, টোটাল 1 থেকে 9, টোটাল 9টা স্টেপস তুমি ফলো করলে তুমি সাকসেসফুল চাটা তৈরি করতে পারবা। এখন এখানে একটা কথা আছে, অ্যালগোরিদমে তুমি যে স্টেপ গুলা ফলো করবা, এগুলো কিন্তু তুমি উল্টা পাল্টা ভাবে ফলো করতে পারবা না। এটা সিকোয়েন্স কিন্তু তোমার মেনটেন করতে হবে। সাপোজ তুমি দেখা গেল যে স্টেপ 2 বয়েল ওয়াটার, স্টেপ 2 এর পরে তুমি স্টেপ 3-তে গেলা না, তুমি স্টেপ 2 এর পরে ডাইরেক্ট তুমি চলে গেলা স্টেপ 7-এ। মাঝখানের কোনো ধাপই তুমি কমপ্লিট করো নাই। তাহলে কি তোমার চা বানানো হবে? হবে না। কিংবা তুমি ধাপগুলো উল্টা পাল্টা করে করলা। 3 নাম্বারের জায়গায় সাপোজ তুমি 7 নাম্বার দিলা, 7 নাম্বারের জায়গায় তুমি 3 নাম্বার দিলা, তারপর হচ্ছে কি তুমি 8 নাম্বার দিলা। তো এইরকম উল্টা পাল্টা স্টেপ করলেও কিন্তু তোমার চাটা ভালোভাবে তুমি করতে পারবা না। তো এই জিনিসটাই হচ্ছে
অ্যালগোরিদম হচ্ছে অবভিয়াসলি একটা সিকোয়েন্স তুমি ফলো করবা, এটা ম্যান্ডেটরি। এই সিকোয়েন্স ধাপে ধাপে ফলো করার পরই তুমি সাকসেসফুলি কাজটা কমপ্লিট করতে পারবা। তো অ্যালগোরিদম হচ্ছে আমি একটা কাজ শুরু করব, সেই কাজটা শুরু করার আগে আমি যে একটা কমপ্লিট প্ল্যান করি, একটা ধারাবাহিক যে প্ল্যানটা করি যে এই সিকোয়েন্সটা ফলো করলে আমি কাজটা সাকসেসফুলি করতে পারবো, আমার কাজটা করতে অনেক কম টাইম লাগবে, শর্টকাট ওয়েতে করতে পারবো, এই জিনিসটাই অ্যালগোরিদম। অ্যান্ড প্রোগ্রামিং এ অ্যালগোরিদম এটাই। প্রোগ্রামিং এ আমি যে প্রোগ্রামটা করব, যে কোডটা আমি করব, সেটা করার আগে প্রোগ্রামটা আমি কিভাবে করব, কোন ধাপে ধাপে করলে প্রোগ্রামটার মধ্যে আমি কোনো প্রবলেম ফেস করব না এবং প্রোগ্রামটা আমি ইজিলি একটা অর্গানাইজড ওয়েতে কমপ্লিট করতে পারবো। সো এই সম্পূর্ণ যে প্ল্যান, এটাই হচ্ছে গিয়ে অ্যালগোরিদম। আচ্ছা, এখন অ্যালগোরিদমের কিছু অ্যাডভান্টেজেস আছে। আমরা যে অ্যালগোরিদমটা করতেছি সেটা মাধ্যমে আমরা কি কি সুবিধা পাবো, এই জিনিসগুলোই এখানে এক্সপ্লেন করেছে। তো ফার্স্টে যেটা বলেছে যে অ্যালগোরিদমস গিভ আ ক্লিয়ার সিকোয়েন্স টু সলভ প্রবলেমস এফিশিয়েন্টলি। কারণ আমরা যখন একটা প্রোগ্রাম করব, ওই প্রোগ্রামটা করার আগে যদি আমরা একটা অ্যালগোরিদম তৈরি করি, তাহলে ওই সিকোয়েন্সটা মেনটেন করে যদি আমরা প্রোগ্রামটা করি, তাহলে আমরা ইজিলি সে প্রবলেমটা সলভ করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে দে অ্যাক্ট অ্যাজ এ ব্লুপ্রিন্ট, মেকিং কোড ইজিয়ার টু রাইট। আমরা যখন একটা বাড়ি তৈরি করি তখন কিন্তু আহ বাড়ির যে একটা নকশা, বাড়ি তৈরি করার আগে সেই বাড়ির যে নকশা, ওই নকশাটা আমরা ফলো করে কিন্তু বাড়িটা তৈরি করি। সেই নকশাটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। ওই নকশা অনুযায়ী যদি আমরা কাজটা শুরু করি, তাহলে আমরা ইজিলি কাজটা করতে পারবো, আমরা তেমন কোনো প্রবলেম ফেস করব না। অ্যালগোরিদম হচ্ছে সেম, আমরা যখন একটা প্রোগ্রাম করব, প্রোগ্রামটা শুরু করার আগে যদি আমরা সেই প্রোগ্রামের একটা নকশা তৈরি করি বা ব্লুপ্রিন্ট তৈরি করি, যেটাকে অ্যালগোরিদম বলে, এবং ওই অনুযায়ী যদি আমরা প্রোগ্রামটা করি, তাহলে আমরা কোডটা ইজিলি করতে পারবো। ensures accurate results for all valid inputs. Of course, আমি যদি অ্যালগোরিদমটা স্টেপ বাই স্টেপ ফলো করে প্রোগ্রামটা কমপ্লিট করি, তাহলে আমি অ্যালগোরিদম অনুযায়ী একটা সাকসেসফুল আউটপুট পাবো। Solve programs faster and using less memory. Using less memory বলতে কি বোঝায়? আমরা যখন আহ, একটা প্রোগ্রাম কিন্তু লং ওয়েতেও করা যায়, শর্ট ওয়েতেও 3-4 লাইনেও করা যায়। এখন অ্যালগোরিদম হচ্ছে প্রোগ্রামটাকে ট্রাই করে কতটা শর্ট কাট এবং ইজিতে করা যায়। অফকোর্স আমার একটা প্রোগ্রাম যদি আমি শর্টকাট ওয়েতে করতে পারি, তাহলে আমার লং ওয়েতে করার তো কোনো দরকার নাই। সো এই জিনিসটাই এখানে বলা হয়েছে। যখন আমরা একটা প্রোগ্রাম অনেক লং ওয়েতে করব, তখন কিন্তু কম্পিউটারে মেমোরি অনেক বেশি লাগে। যখন আমরা সেটা শর্টকাটে করব, তখন কিন্তু মেমোরি খুব একটা বেশি লাগে না, এবং শর্টকাটে করলে আমরা প্রোগ্রামটা আরো তাড়াতাড়ি করে ফেলতে পারবো। তো এটাই হচ্ছে অ্যালগোরিদমের সুবিধা। অ্যালগোরিদমের মাধ্যমে আমরা একটা প্রোগ্রামটাকে কিভাবে করলে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবো সেটার একটা ধারণা দেয়। মেক্স ইট ইজি টু এক্সপ্লেন সলিউশনস টু আদার। অ্যালগোরিদমের মাধ্যমে আমার যে প্রোগ্রামটা আছে সেটা আমি অন্যদের কাছেও এক্সপ্লেন করতে পারবো।
algorithms can be reused for similar problems. Reused for similar problems মানে একটা অ্যালগোরিদম দেখা গেল যে দুইটা নাম্বার যোগ, ওই অ্যালগোরিদমটা পরবর্তীতে দেখা গেল ডিফারেন্ট আরো যে নাম্বারস গুলো আছে ওই নাম্বারস গুলো যোগের ক্ষেত্রেও কিন্তু সেম অ্যালগোরিদম, সাপোজ 2+2 এর ক্ষেত্রে যে অ্যালগোরিদমটা আমরা ফলো করব, 5+5 এর ক্ষেত্রে তো আমরা সেম অ্যালগোরিদমই ফলো করব। 5+5 এর জন্য তো আমরা ডিফারেন্ট কোনো অ্যালগোরিদম ফলো করব না। সো সেম প্যাটার্নের জন্য কিন্তু আমরা সেম প্যাটার্নের অ্যালগোরিদম ইউজ করতে পারি। সো এই কথাটাই এখানে বলা হয়েছে। তো এটাই ছিল অ্যাডভান্টেজেস অফ অ্যালগোরিদম। এখন অ্যাডভান্টেজেস অফ অ্যালগোরিদম এই কোশ্চেনটা হচ্ছে আমার মিড টার্মে অ্যান্ড সেমিস্টার ফাইনালে আসে। সো আমার কাছে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গিয়ে 5 মার্কসের ছিল। কোশ্চেনটা এভাবে আসতে পারে যে হোয়াট ইজ অ্যালগোরিদম, রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজেস অফ অ্যালগোরিদম। তো এভাবে আসলে এটা ছোট হয়ে যায়, আরো বড় করে লিখতে হয়। যাই হোক, এখন মেইন যে অ্যালগোরিদম, কিভাবে অ্যালগোরিদমের কোশ্চেন আসে সেটা হচ্ছে গিয়ে এইরকম। সাপোজ আপনাকে একটা অ্যালগোরিদম করতে দিল যে এরিয়া অফ আ সার্কেল, বৃত্তের ক্ষেত্রফলের অ্যালগোরিদম বের করো, অ্যালগোরিদম লিখো। তো বৃত্তের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, আর হচ্ছে রেডিয়াস ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। এই সূত্রের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে আমার পাইয়ের যে মানটা আছে 3.1416, পাইয়ের মানটা কিন্তু এখানে আমার ফিক্সড, এটা চেঞ্জ হবে না। এই পুরো সূত্রের মধ্যে যে ভ্যালুটা ভ্যারি করে সেটা হচ্ছে গিয়ে আর এর মান। আর এর মান এক এক সময় এক এক রকম হইতে পারে, এটা ডিপেন্ড করে আর এর মান। তো অ্যালগোরিদমের এই সূত্রের ক্ষেত্রে অ্যালগোরিদমটা কিভাবে লিখতে হবে সেটা যদি বলি, এই যে কত ছোট একটা অ্যালগোরিদম। তো শুরুতে হচ্ছে গিয়ে স্টেপ 1 স্টার্ট, স্টেপ 1-এ অলওয়েজ স্টার্ট থাকবে, স্টার্ট, এবং একেবারে লাস্টের স্টেপ স্টপ, এই দুইটা মানে কাইন্ড অফ ডিফল্ট। অ্যালগোরিদম হচ্ছে গিয়ে স্টার্ট অ্যান্ড স্টপ, অ্যালগোরিদম এই দুইটা মানে ফিক্সড থাকবেই, বাকি সবকিছু চেঞ্জ হোক কিন্তু এই দুইটা প্রত্যেকটা অ্যালগোরিদমে সেম থাকবে। এই দুইটা প্রত্যেকটা অ্যালগোরিদমে সেম থাকবে। তারপর আসো স্টার্ট করলাম, আমি স্টেপ 1-এ স্টার্ট করলাম। স্টার্ট করার পর স্টেপ 2-তে দেখতে হবে যে আমার কোনো ইনপুট দিতে হবে কিনা। এখানে আমার পাইয়ের মান তো আমার অলরেডি ফিক্সড, এটা তো আমার কোনো ভ্যারি করতেছে না, এটা তো আমার ইনপুট দেওয়া দরকার নাই। ভ্যারি করতেছে হচ্ছে গিয়ে আর এর মান, তার মানে আমার এখানে ইনপুট দিতে হবে রেডিয়াস, আর এর ভ্যালুটা আমার এখানে ইনপুট দিতে হবে। সো স্টেপ 2-তে কি করলাম, ইনপুট দ্য রেডিয়াস অফ দি সার্কেল আর, আর এর ভ্যালুটা ইনপুট দিলাম। তো একটা অ্যালগোরিদম শুরু করার পর দেখতে হবে যে আমার কোন জিনিসগুলা ইনপুট দিতে হবে এবং ওই জিনিসগুলো আমাকে লিখতে হবে পরের স্টেপে। তার মানে অ্যালগোরিদম স্টার্ট করার পর আমাকে দেখতে হবে যে অ্যালগোরিদম কি কি জিনিস ইনপুট দিতে হবে। এখানে যদি আর এর সাথে আরেকটা জিনিসও থাকতো যেটার মানও ভ্যারি করতো তাহলে ওইটাও কিন্তু আমার ইনপুটে দিতে হইতো। সো এটা মাথায় রাখবেন যে শুরু করার পর দেখতে হবে যে আমার যে ভ্যালুগুলা ভ্যারি করে ওইগুলার ইনপুট আমাকে দিতে হবে। তারপর আর এর মান আমি ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে স্টেপ 3-তে
প্রত্যেকটা স্টেপে একটা কাজই সম্পূর্ণ হবে, মাল্টিপল কাজ একটা স্টেপে না দেওয়াই ভালো। তারপর স্টেপ 3-তে দেখেন ক্যালকুলেট এরিয়া 3.1416 মাল্টিপ্লাই আর মাল্টিপ্লাই আর। আমি এইভাবে কেন লিখলাম? এইভাবে লেখার একটা কারণ আছে, কারণ হচ্ছে অ্যালগোরিদম হচ্ছে গিয়ে কম্পিউটার লাইক ওয়েতে লেখা হয়। কম্পিউটার কিন্তু সিম্বলস যে পাই, যদিও আমরা স্টুডেন্টরা যদি দেখি পাই আর স্কোয়ার, তার মানে আমরা সবসময় পড়ে আসছি পাই এর ভ্যালু 3.1416, আমাদের কাছে পাই নাম শুনলে আমাদের এই নাম্বারটা আইসা পড়ে, কিন্তু কম্পিউটার তো এটা বুঝে না। কম্পিউটার তো এই সিম্বল গুলো বুঝতে পারে না। কম্পিউটার ক্যান অনলি আন্ডারস্ট্যান্ড নাম্বারস। তো যার কারণে আমরা পাই সিম্বলটা লিখতে পারবো না। পাই এর যে ভ্যালু 3.1416, ওই ভ্যালুটা আমরা এখানে লিখবো। তারপর হচ্ছে মাল্টিপ্লাই এর জন্য আমরা হচ্ছে গিয়ে এই স্টার ইউজ করব। বেশি হিজিবিজি হয়ে গেছে। তারপর আর এর ক্ষেত্রে কিন্তু আমরা এখানে যেরকম আর স্কোয়ার আছে, আমরা আর স্কোয়ার লিখতে পারবো না, কারণ সি প্রোগ্রাম হচ্ছে একটু সহজ সরল টাইপের। সো ওর কাছে আর স্কোয়ার অনেক বড় একটা জিনিস বোঝা, আর স্কোয়ার আর কিউবে পাওয়া জিনিসটা ও এত ভালো করে বুঝতে পারে না। সো ওকে বুঝানোর একটা ওয়ে হচ্ছে গিয়ে যেভাবে এম দিলে বুঝছি কেন আমি হুম, এই যে আর মাল্টিপ্লাই আর মানে 2 বার দিতে হবে। যদি আর কিউব থাকে তাহলে 3 বার গুণ করে দিতে হবে। তো এইভাবে মানে কাইন্ড অফ ম্যানুয়ালি একটু ভেঙে ভেঙে অ্যালগোরিদমটা লিখতে হবে, কারণ অ্যালগোরিদমটা আমরা এমন ভাবে লিখি যাতে করে আমরা পরবর্তীতে আহ মানে কাইন্ড অফ কম্পিউটার ওয়েতে লিখি। অ্যালগোরিদমটা এইভাবে লিখতে হয়। তো এখন সূত্র লেখার পর নেক্সট স্টেপে কি হবে? সূত্র লেখার পরে এটা ক্যালকুলেট করে একটা আউটপুট দিবে। তো স্টেপ 4-এ হচ্ছে প্রিন্ট এরিয়া। এরিয়ার পর লাস্টের যে স্টেপ সেটা হচ্ছে গিয়ে স্টপ। কারণ প্রিন্ট এরিয়া, আমার এরিয়া পাওয়ার পরে তো আমার আর কোনো কাজ নাই, আমার তো কাজ শেষ হয়ে গেছে। যেহেতু আমি আউটপুট পেয়ে গেছি, তার মানে আমার অ্যালগোরিদম ওইখানেই শেষ। তো অ্যালগোরিদম শেষ মানে লাস্ট স্টেপ স্টপ। আশা করছি অ্যালগোরিদম জিনিসটা বুঝতে পেরেছেন। অ্যালগোরিদম অনেক ইজি। আহ বলতে গেলে এক্সামে এই ধরনের জিনিসগুলাই দেওয়া হয়, কোনো আহামরি কঠিন কিছু না। বেসিক্যালি আপনাদেরকে ল্যাবে যে প্রোগ্রামগুলো করানো হয় ওই জিনিসগুলাই হচ্ছে অ্যালগোরিদম করতে দেওয়া হয়, ওই প্রোগ্রামের উপর বেস করে অ্যালগোরিদম করতে দেওয়া হয়। এই বেসিক জিনিসগুলো যেমন এরিয়া অফ এ সার্কেল, তারপর হচ্ছে গিয়া 2টা সংখ্যার মধ্যে বড় কোনটা, 3টা সংখ্যার মধ্যে বড় কোনটা, ফারেনহাইট টু সেলসিয়াস, সেলসিয়াস টু ফারেনহাইট, এই বেসিক জিনিসগুলাই হচ্ছে অ্যালগোরিদম করতে দেয়। তো এটা জাস্ট একটা গেল, এরকম আরো অনেক ইম্পর্টেন্ট অ্যালগোরিদম আমি এক্সপ্লেন করব। ওইটার একটা প্লে লিস্ট আমার এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাবে যদি ওইগুলো এক্সপ্লেন করতে চাই। তো আপনারা যদি আরো ভালোভাবে অ্যালগোরিদমটা বুঝতে চান তাহলে ওই ভিডিওগুলো দেখে নিবেন। ওইখানে আমি বিভিন্ন ইম্পর্টেন্ট যে অ্যালগোরিদম গুলা সেগুলো আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করেছি।
তো এই ছিল আজকের ভিডিওতে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো কনফিউশন থাকলে সেটা আমি এক্সপ্লেন করার ট্রাই করব।